নমস্কার। আজ আমরা খুব কাছ থেকে দেখব ত্রিপুরার একটি বিধানসভা কেন্দ্রকে, অমরপুর। কেন একটা মাত্র কেন্দ্র? কারণ এর মধ্যেই লুকিয়ে আছে, জানেন, একটা গোটা দশকের রাজনৈতিক পালাবদলের এক অসাধারণ গল্প। চলুন শুরু করা যাক। তো এই অমরপুর কেন্দ্রটা ঠিক কোথায়? এটা ত্রিপুরার ধলাই জেলায়, আর একে আমরা বলতে পারি জনায়েতে ত্রিপুরার রাজনীতির একটা ছোট প্রতিচ্ছবি। মানে এখানে যা ঘটে তার আজ কিন্তু প্রায়শই পুরো রাজ্যের রাজনীতিতে গিয়ে পড়ে। এই সংখ্যাটা দেখুন একবার, 93.15%। ভাবা যায়, এটা হলো 2023-এর নির্বাচনের অমরপুরের ভোটারদের উপস্থিতির হার। মানে 100 জনের মধ্যে 93 জনেরও বেশি মানুষ ভোট দিয়েছেন। এর থেকেই বোঝা যায় এখানকার মানুষ গণতন্ত্র নিয়ে কতটা সচেতন, কতটা সক্রিয়। আর ঠিক এখানে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, যেখানে ভোটাররা এত সচেতন, সেখানে একটা রাজনৈতিক দলের দুর্গ, মানে যারা কিনা এক সময় 50%-এর বেশি ভোট পেত, তারা মাত্র 10 বছরের মধ্যে কিভাবে এভাবে ভেঙে পড়ল। চলুন এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। তো আসুন এবার সরাসরি চলে যাই সেই 10 বছরের যাত্রায়, 2013 থেকে 2023। দেখি তো সংখ্যাগুলো আসলে আমাদের কি গল্প শোনাতে চায়। দেখুন, 2013 সালের ছবিটা। সিপিআইএমের ভোট প্রায় 55%, মানে এক কথায় একচ্ছত্র আধিপত্য। আর সেই তুলনায় বিজেপি মাত্র 1.71%, মানে কার্যত তাদের কোনো অস্তিত্বই ছিল না। বোঝাই যাচ্ছে এটা বামেদের একটা দুর্ভেদ্য ঘাঁটি ছিল। আর ঠিক 5 বছর পর 2018-তে ছবিটা দেখুন, কি অবিশ্বাস্য বদল। সেই 1% থেকে বিজেপি এক লাফে পৌঁছে গেল প্রায় 50%, আর সিপিআইএমকে হারিয়েও দিল। ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র 641 ভোট। একটা রুদ্ধশ্বাস লড়াই। মানে 5 বছরেই পুরো রাজনৈতিক খেলাটাই ঘুরে গেল। এরপর এলো 2023। বিজেপি তাদের জয়টা আরও পাকা করল, কিন্তু এবার গল্পে একটা নতুন মোড় আছে। টিএমপি, অর্থাৎ তিপ্রা মথা পার্টি, প্রায় 20% ভোট নিয়ে একটা বড় শক্তি হিসেবে উঠে এলো। আর এর ফলে কি হলো? বিরোধী ভোটটা ভাগ হয়ে গেল, যা ছবিটাকে আরও জটিল করে তুলল। এই টেবিলটা দেখুন, পুরো 10 বছরের গল্পটা এক ঝলকে পরিষ্কার হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করুন, ভোটার উপস্থিতি কিন্তু বরাবরই 90%-এর বেশি। কিন্তু আসল খেলাটা হয়েছে জয়ের ব্যবধানে। 2013-তে সিপিআইএম জিতছে 4000-এরও বেশি ভোটে, 2018-তে বিজেপি জিতছে মাত্র 641 ভোটে, আর 2023-এ এসে সে ব্যবধানটাই বেড়ে হয়ে গেল 4500। কি অসাধারণ ওঠাপড়া! তো এতক্ষণ তো আমরা দেখলাম যে কি ঘটেছে, কিন্তু আসল প্রশ্ন হল, কেন ঘটল? সংখ্যার আড়ালে যে মানুষগুলো আছেন, তাদের কথাগুলো এবার শোনার চেষ্টা করা যাক। তাদের সমস্যা, তাদের আশা, আকাঙ্ক্ষা, চলুন সেগুলোই খুঁজি। মাঠের বাস্তবতাটা কি ছিল? মানুষের মূল সমস্যাগুলো ছিল খুবই সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের অভাব, আর সরকারি স্কিমগুলোর সুবিধা ঠিকমতো না পাওয়া। কৃষকদের দরকার ছিল ঋণ আর ফসল রাখার ভালো ব্যবস্থা, আর চাকরির অভাবে এলাকার যুবকরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছিল। এই ছোট ছোট অসন্তোষগুলোই কিন্তু একসাথে জমে পরিবর্তনের জন্য একটা বড় ঢেউ তৈরি করেছিল। একটা কথা আছে না, যে কোনো সরকারের আসল রিপোর্ট কার্ড তো অফিসে তৈরি হয় না, ওটা লেখা হয় গ্রামের কুয়োর পাড়ে, বাসস্ট্যান্ডে। কথাটা কিন্তু 100% সত্যি। মানুষের রোজকার জীবনে কতটা স্বাচ্ছন্দ্য এলো, সেটাই আসল কথা। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে কিন্তু দুটো ভিন্ন সাংগঠনিক মডেলের লড়াইও ছিল। একদিকে পুরনো পরীক্ষিত ক্যাডার ভিত্তিক ব্যবস্থা, মানে যারা মাটি কামড়ে পড়ে থেকে কাজ করে, আর অন্যদিকে এক আধুনিক নির্বাচনী মেশিন, যা পুরোপুরি ডেটা, প্রযুক্তি আর ব্যবস্থাপনার ওপর দাঁড়িয়ে। এখানে দেখুন, দুটো মডেলের শক্তি আর দুর্বলতাগুলো পাশাপাশি রাখা হয়েছে। সিপিআইএমের জোর ছিল তাদের দীর্ঘদিনের সংগঠন আর নিবেদিত প্রাণ কর্মীরা, আর বিজেপির হাতে ছিল কেন্দ্রীয় সরকারের সমর্থন, একেবারে বুথ লেভেল পর্যন্ত নিখুঁত পরিকল্পনা আর কেন্দ্রীয় প্রকল্পগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা। বলা যেতে পারে এটা ছিল ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির একটা সরাসরি টক্কর। আচ্ছা, এই পুরো বিশ্লেষণটা থেকে আমরা শুধু কি হয়েছিল সেটাই জানলাম না, বরং ভবিষ্যতের জন্য একটা রাস্তাও খুঁজে পেতে পারি।
মানে কোনো রাজনৈতিক দল যদি মানুষের আস্থা আবার ফিরে পেতে চায় তাহলে তাদের কি করা উচিত? আসুন সেরকমই একটা রূপরেখা বা ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক। যে কোনো নির্বাচনে জেতার জন্য একটা ভালো পরিকল্পনা কিন্তু খুব জরুরি। যেমন ধরুন এই ৯০ দিনের প্ল্যানটা। ভোটের ৯০ দিন আগে থেকে বুথ কমিটিগুলোকে তৈরি করে ফেলা। ৬০ দিন আগে থেকে মানুষের আসল সমস্যা চাকরি, স্বাস্থ্য, জল এগুলো নিয়ে প্রচার শুরু করা। আর শেষ ৩০ দিনে একেবারে মানুষের দরজায় দরজায় পৌঁছানো ছোট ছোট সভা করা। আর সব শেষে ভোটের দিনের নিখুঁত ব্যবস্থাপনা। প্রত্যেকটা ধাপই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাহলে অমরপুরের এই গল্পটা কিন্তু শুধু একটা বিধানসভা কেন্দ্রের হারজিতের গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের গণতন্ত্র আর নেতৃত্বের জন্য একটা অনেক বড় শিক্ষা। আর সবশেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য। একজন নেতার সাফল্যের আসল মাপকাঠিটা কি? শুধু নির্বাচনে জেতা, ভোটের ব্যবধান বাড়ানো, নাকি প্রত্যেকটা ভোটারের সম্মান, তাদের মর্যাদা নিশ্চিত করা? অমরপুরের মানুষ হয়তো তাদের ভোটের মাধ্যমে বারে বারে এই প্রশ্নটারই উত্তর খুঁজে চলেছেন।